রহিমপুর বনে টোনাটুনি বাস করত। একদিন সকালে টুনি ডিমে তা দিতে দিতে টোনাকে বলতে থাকে, কি ব্যাপার টোনা, আজকে এত বেলা হয়ে যাচ্ছে, তবু তুমি কাজে যাচ্ছ না কেন? গিন্নি, কি করে কাজে যাই বলো? কদিন থেকে তো কোনো বিক্রি হচ্ছে না, আর কোনো লাভও হচ্ছে না। আর লাভ না হলে কাজে গিয়ে কোনো আনন্দ আছে? তুমি বলো। সে কি গো, কাজে যদি না যাও তাহলে একদিন দেখবে তোমার ব্যবসা বন্ধ হয়ে গেছে। তাই আমি বলি কি, লাভ ক্ষতির আশা না করে তুমি এখন কাজে যাও। টুনি, আমাকে একদম জোর করবে না। লাভ না হলে আমাকে কাজে যেতে একদম ইচ্ছে করে না। আচ্ছা ঠিক আছে, অন্যদিন না গেলে যেও না, তবে আজকে শুধু যাও। আজকে যদি লাভ না হয় তাহলে আমি তোমাকে আর কোনোদিন কাজে যেতে বলবো না। তবে বেশ, তুমি যখন বলছো আমি যাচ্ছি কারখানায়। তুমি সাবধানে থেকো। টোনা তার কারখানায় চলে যায় আর টুনি তার ডিমে তা দিতে থাকে। বেশ কিছুক্ষণ পর টুনির ডিম ফুটে একটা ফুটফুটে কন্যা সন্তান হয়। টুনি তার কন্যা সন্তানকে দেখে অনেক খুশি ছিল আর টুনি বলতে থাকে, আমার টুনটুন সোনা, দেখতে কত সুন্দর হয়েছে। তোর বাবা যে তোকে দেখলে একেবারে চমকে যাবে রে। এমন সময় হাসি মুখে টোনা ওখানে আসে আর টুনটুনকে না দেখে বলতে থাকে, টুনি, আজকে আমার কারখানায় বেশি লাভ হয়েছে। এত লাভ কোনোদিনও হয়নি। হবেই তো, আজকে যে আমাদের ঘরে স্বয়ং লক্ষ্মী এসেছে গো, আমাদের মেয়ে হয়েছে। এমন লক্ষ্মী মেয়ের জন্যই আমার লাভ হয়েছে। কই কই, দেখি দেখি, ওকে একটু আদর করি। কই আমার লক্ষ্মী মা, আয় আয়, আমার বুকে আয়। এরপর টোনা টুনটুনকে অনেক আদর করতে থাকে। টোনা টুনি অনেক আদর করে টুনটুনকে বড় করতে থাকে আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। টুনি আবারও একটা ডিম দেয়। একদিন টোনা টুনিকে বলতে থাকে, টুনি জানো, আমার মন বলছে এই ডিমটা থেকেও আমাদের মেয়ে হবে, আর অনেক সুন্দরী, আরো ভাগ্যবতী হবে গো। তাই যেন হয় গো, ঈশ্বর তোমার মনের আশা পূর্ণ করুক। টোনা তার কারখানার কাজে চলে যায়। এদিকে ডিম থেকে একটা কালো কন্যা বেরিয়ে আসে। টুনি কালো কন্যাকে দেখে অনেক অবাক হয়ে যায়। এ কি, এ তো কালি। না না, এ আমার সন্তান হতে পারে না। এমন সময় ওখানে টোনা চলে আসে আর বলতে থাকে, টুনি, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের কারখানা যে পথে বসতে চলেছে। এখন আমাদের কি হবে বলো? এখন আমরা কিভাবে আমাদের সংসার চালাবো? কি এসব বলছো কি? কারখানার ক্ষতি হয়ে গেছে, সবই কালো কন্যার জন্য হয়েছে। ওর নিজের কপালের সাথে সাথে আমাদের কপালটা পুড়িয়ে দিতে এসেছে। ছি, কি কুৎসিত কন্যা হয়েছে। আর তুমি একদম ঠিকই কথা বলেছো। এ আমাদের মেয়ে নয়, এ অলক্ষী। এই পৃথিবীতে আসার সাথে সাথে আমাদের ক্ষতি নিয়ে এসেছে। টোনা টুনি তাদের কন্যাকে এভাবেই অবহেলা করতে থাকে আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কালো কন্যা টুকি ধীরে ধীরে বড় হতে থাকে আর ওর প্রতি ওর মা বাবার অত্যাচার দিন দিন বাড়তেই থাকে। একদিন সকালে কালো কন্যা টুকি তার মাকে বলতে থাকে, মা, ও মা, আমিও দিদির মতো স্কুলে যাব মা। আমার বাড়ির কাজ করতে একটুও মন চায় না। বলো না মা, আমাকে স্কুলে ভর্তি করে দিবে? দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। তোকে না কতবার বলেছি, ওই মুখ দিয়ে আমাকে মা বলে ডাকবি না। তোর মতো কালো মেয়ে স্কুলে যাওয়া মানায় না, তোকে মানায় রান্নাঘরে, বুঝতে পেরেছিস? না মা, আমি স্কুলে যাব যাব যাবই। কেন মা, তোমরা আমার সঙ্গে এমন করো বলো তো? দিদি যেমন তোমাদের সন্তান, ঠিক তেমনি আমিও তো তোমাদের সন্তান। আমাকে তো ঈশ্বর বানিয়েছে, আমি আর তোমাদের অবহেলা নিতে পারছি না মা। টুনি যেই না টুকিকে থাপ্পড় মারে
তখনই টুনির হাতে আঘাত লেগে যায়। আর তখন টুকি টুনির হাত ধরে বলে, মা, তোমার হাতে লেগেছে মা। দাঁড়াও মা, আমি মলম নিয়ে আসছি। একদম আদিক্ষেতা করবি না, যা এখান থেকে। তোর মতো কালো মেয়ের ভালোবাসা আমার লাগবে না। এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন টোনার খুবই জ্বর আসে, আর জ্বর দেখে টুকি টোনার জন্য খাবার আর ওষুধ নিয়ে যায় আর বলতে থাকে, বাবা বাবা, তোমাকে আমি কতবার বলেছি ঠান্ডা লাগিও না। এখন দেখলে তো তোমার কত জ্বর এসেছে। নাও তো নাও, এখন তুমি হাঁ করো তো, আমি তোমাকে ওষুধ খাইয়ে দেবো। হাঁ করো তো তাড়াতাড়ি। তোর মতো মুখপুরির হাতে আমি ওষুধ খাবো না। বুঝতে পেরেছিস তুই? আর তুই কি করে ভাবলি যে আমি তোর হাতে খাবার খাবো? তোকে দেখলেই আমার রাগ ওঠে। তুই যা, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। টোনার এমন চিৎকার চেঁচামেচিতে সেখানে টুনি আর টুনটুন আসে। এই মুখপুরি, কালো কাঙালি কোথাকার, সারাদিন জ্বালাস, তবু তোর মন ভরে না। এখন আবার তুই আমার অসুস্থ বাবাকে জ্বালাতে এসেছিস? তোর সাহস তো কম নয়। দিদি, তুমি ভুলে যেও না, এটা আমারও বাবা। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? আমি তোকে আজকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। তোর জন্য আমাদের অনেক ক্ষতি হয়েছে, আর ক্ষতি হতে দেব না। তোমাদের এত অহংকার বেশি দিন থাকবে না। বাবা মা, আমি তোমাদের আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। তোমরা একদিন না একদিন আমার ভালোবাসা ঠিক বুঝতে পারবে বাবা মা। নীতি বাক্য শোনাচ্ছিস? যা এখান থেকে, কালো কিনা আবার আমাদের ভালোবাসে। এরপর টুকি কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। কালো কন্যা টুকি ওই বনে অনেক কষ্ট করে একটা ছোট্ট ঘর বানায় আর কষ্টেই দিন কাটাতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন সুন্দরী কন্যা টুনটুন ভুলিয়ে ভালিয়ে তার বাবার কাছ থেকে সব সম্পত্তি লিখে নেয় আর ওদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। টোনা ছিল অনেক অসুস্থ। ওরা পথে পথে হাঁটতে থাকে আর হঠাৎ করে টোনা অজ্ঞান হয়ে পড়ে যায় আর টুনি টোনার পাশে বসে কান্না করতে থাকে। টোনা, চোখ খোলো টোনা। হায় ঈশ্বর, এটা কি হলো আমাদের সাথে? কি অন্যায় করেছি আমরা? হে ঈশ্বর, তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও। এমন সময় ওখানে কালো কন্যা টুকি আসে আর ওদের এভাবে দেখে বলতে থাকে, আরে বাবা মা, তোমরা এখানে এই অবস্থায়? আর মা, বাবার কি হয়েছে? বাবা, চোখ খোলো, দেখো তোমাদের কালো কন্যা তোমার কাছে এসেছে। মা, বলো না বাবার কি হয়েছে? টুনি কালো কন্যাকে টুনটুনের ব্যাপারে সবটাই বলে। মা, এখন কথা বলার সময় নেই, আমাদের তাড়াতাড়ি বাবাকে আমার বাড়িতে নিয়ে যেতে হবে। এরপর কালো কন্যা তার মা বাবাকে তার ভাঙ্গা বাড়িতে নিয়ে আসে আর অনেক সেবা করে তার বাবাকে সুস্থ করে তোলে। কালো কন্যার এমন ভালোবাসা দেখে টোনা টুনির ভুল ভেঙে যায়। টুকি মা, আমরা তোর সাথে অনেক অন্যায় করেছি, তুই আমাদেরকে ক্ষমা করে দে রে মা। আমরা এখন তোর ভালোবাসা বুঝতে পেরেছি রে মা। মা, এসব কি বলছো তুমি? আমি তো তোমাদের কন্যা, আমি তোমাদের কথায় কিচ্ছু মনে করিনি মা। এখন থেকে তোমরা আমার সাথেই থাকবে। এরপর থেকে টোনা টুনি তাদের কালো কন্যার সাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। অনেক অনেক দিন আগের কথা। এক বনে এক টুনি পাখি তার মেয়ে টুনটুনকে নিয়ে বাস করত। ইস, আজ বড্ড দেরি হয়ে গেল, আরো সকাল সকাল বের হতে হতো। কি করেই বা আমি সকালে বের হব? মেয়েটাকে খাইয়ে দাইয়ে তারপরে রেখে আসতে হয়। একটাই ছোট মেয়ে আমার, কি যে করব ভেবেই পাচ্ছি না।
টুনি একটা ফুলের ফাঁকা ঝুড়ি নিয়ে একা একা এসব বলতে থাকে আর হাঁটতে থাকে। এরপর টুনি বনের গভীরে যায় আর সেখানে ঘুরে ঘুরে অনেকগুলো ফুল তোলে। কি গো টুনি, ফুল নিয়ে বাজারে যাচ্ছ বুঝি? তা বলি টুনি, আমার কিছু ফুল লাগতো, আমি ফুল কিনতে বাজারের দিকে যাচ্ছিলাম গো। তাই নাকি দাদা? তা দাদা কয়টা ফুল নেবে? এই যে দেখো, আমার কাছে টাটকা টাটকা ফুল আছে। হ্যাঁ, ফুলগুলো তো ভালোই দেখতে। তা শোন, আমাকে সবগুলো ফুল দিয়ে দে তো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তা দাদা বলছি কি, এতগুলো ফুল নিয়ে তুমি কি করবে গো? আরে টুনি, জানিস তো কাল আমাদের বিবাহ বার্ষিকী, তাই ফুল দিয়ে তোর বৌদিকে সারপ্রাইজ দেব। দে দে, তাড়াতাড়ি দে। এরপর বান্টি টুনির কাছে ফুলগুলো নিয়ে টাকা দিয়ে চলে যায় আর টুনি ভাবতে থাকে, ইস, আজ টোনার কথা অনেক মনে পড়ছে আমার। টোনা বেঁচে থাকতে বিবাহ বার্ষিকীতে আমাকে বেলি ফুলের মালা এনে দিয়েছিল। এসব বলে টুনি বাড়ির দিকে রওনা দেয়। টুনটুন, মা টুনটুন, কোথায় গেলি? না, এই মেয়েটাকে নিয়ে আর পারি না আমি, সারা দিন টোটো করে ঘুরে বেড়ায়। টুনি এসব বলতে বলতে টুনটুন সেখানে আসে। কি গো মা, আমায় ডাকছো তুমি? আমি বাইরে খেলতে গিয়েছিলাম। বলো কি বলবে? তা বলি, সারাদিন বাইরে ঘুরে ঘুরে খেলাধুলা করলেই হবে, নাকি বাড়ির একটু কাজকর্মও শিখতে হবে? ও মা, এসব কথা বাদ দাও তো। আমি বড় হলে এমনিতেই সব কাজ করতে পারবো। চলো চলো, এখন ঘরে চলো, সন্ধে হয়ে গেছে তো। এরপর দুই মা মেয়ে মিলে ঘরে চলে যায়। এভাবেই রাত পেরিয়ে সকাল হয়ে যায়। মা, এই নাও তোমার ফুলের ঝুড়ি। শোনো মা, আজ আমার জন্য একটু কমলা আনবে? আমার না কমলা খেতে খুব ইচ্ছে করছে। ওরে বাবালে, আমার সোনা মেয়ে কমলা খেতে চেয়েছে আর আমি এনে দেব না? আচ্ছা ঠিক আছে রে মা, আমি বিকেলে বাড়ি ফেরার সময় আমার এই ছোট্ট সোনার জন্য কমলা কিনে আনবো, ঠিক আছে? এরপর টুনি বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর রাস্তায় যেতে যেতে ভাবে, আজ বরং আমি উত্তরের জঙ্গলে যাব। কিন্তু উত্তরের জঙ্গল তো বেশ দূরে, হেঁটে গেলে হবে না, আমাকে উড়ে উড়ে যেতে হবে, তাহলে আমি তাড়াতাড়ি বাসায় ফিরতে পারবো। এই বলে টুনি ফুলের ফাঁকা ঝুড়িটা আর ঠোঁটে নিয়ে উড়ে উড়ে উত্তরের জঙ্গলে যায় আর উত্তরের জঙ্গলে গিয়ে ঘুরে ঘুরে ফুল তুলতে থাকে। আরে আরে, এ আমি কি দেখছি? কচু গাছে 3 কাঁঠাল। আচ্ছা, কচু গাছে আবার কাঁঠালও ধরে? এটা কি করে সম্ভব? আর কাঁঠালগুলো কেমন জানি জল জল করছে। এই না বলে টুনি যেই না কচু গাছের কাঁঠালে হাত দিয়েছে, তখনই টুনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর এদিকে টুনটুন, আরে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, মা এখনো কেন আসছে না? মা তো কখনো এমন দেরি করে না। আর এভাবেই রাত হয়ে যায়। রাত পেরিয়ে সকাল হয়, কিন্তু টুনি এখনো বাড়ি ফেরেনি। না, এভাবে বসে থাকলে আর হবে না, মাকে আমাকে খুঁজে বের করতেই হবে। মা ছাড়া যে আমার এই দুনিয়াতে কেউ নেই। মা, তুমি কোথায় গেলে? মা, তুমি কোথায় গেলে? এরপর টুনটুন কাঁদতে কাঁদতে তার মাকে খোঁজার জন্য বনের গভীরে চলে যায় আর তার মাকে খুঁজতে থাকে। তখনই তার চোখ যায় একটা তান্ত্রিকের দিকে। তান্ত্রিক দাদু, ও তান্ত্রিক দাদু, আমার মাকে না আমি কোথাও খুঁজে পাচ্ছি না, জানো? তুমি একটু বলো না তান্ত্রিক দাদু, কোথায় গেলে আমি মাকে খুঁজে পাবো? কাঁদিস না বাছা, তোর মা দক্ষিণের জঙ্গলে এক জাদুই কচু গাছে 3 কাঁঠাল, আর সেই কচু গাছের 3 কাঁঠাল স্পর্শ করার কারণে সে পাতালপুরীতে চলে গেছে, বুঝতে পেরেছি?
কি, আমার মা পাতালপুরীতে চলে গেছে? তাহলে এখন আমি আমার মাকে কিভাবে রক্ষা করব? মা, তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে মা? কাঁদিস না বাছা, তুই কাঁদিস না। আসলে ওই জাদুই কচু গাছের 3 কাঁঠাল হলো এক ভয়ঙ্কর রাক্ষসীর মায়া গাছ। ওই রাক্ষসীর অনুমতি ছাড়া যদি কেউ ওই গাছ স্পর্শ করে তাহলে সে পাতালপুরীতে চলে যায়। তাহলে কি আমার মার পাতালপুরী থেকে বের হতে পারবে না? পারবে পারবে, কিন্তু তার জন্য যে তোকে পাতালপুরীতে যেতে হবে। তুই কি তা পারবি? আমি পারবো তান্ত্রিক দাদু, তুমি আমাকে বলে দাও আমি কিভাবে ওখানে যেতে পারবো। তবে বেশ, এই নে এই ছোট্ট কাঁঠাল বীজ। এই বীজটা নিয়ে তুই নীল পাহাড়ের পিছনে যাবি, আর সেখানে গিয়ে এই বীজটা তুই মাটিতে রাখবি। তখনই সেখানে একটি গর্ত তৈরি হবে, আর তোকে সেই গর্ত দিয়েই পাতালপুরীতে যেতে হবে। শোন, ওই পাতালপুরীতে গিয়ে দেখবি ওখানে একটা কচু গাছ আছে, আর সেই কচু গাছে 3টি কাঁঠাল আছে, আর সেখানেই তোর মা বন্দি আছে। আর তার পাশেই দেখবি কয়েকটা কাঁঠাল, ওখানে অন্যান্য পাখিরা বন্দি আছে। তবে তান্ত্রিক দাদু, আমি আমার মা সহ বাকি পাখিদের কিভাবে পাখিতে পরিণত করব? শোন, ওই রাক্ষসীর কাছে আছে একটি সোনার কাঠি। তুই ওই কাঠিটা নিয়ে যদি কচু গাছে 3 কাঁঠালে ছোঁয়াতে পারি তবেই তোর মা আগের রূপে ফিরে আসবে। এরপর টুনটুন সেই বীজটা নিয়ে নীল পাহাড়ের পেছনে যায়, আর সেখানে গিয়ে সেই বীজটা মাটিতে ছোঁয়ায়, আর সঙ্গে সঙ্গে মাটির নিচে গর্ত তৈরি হয়, আর টুনটুন সেই গর্ত দিয়েই পাতালপুরীতে যায়। আরে আরে, পাতালপুরীতে এমন হাড় আর কঙ্কাল পড়ে আছে কেন? ওরে বাবা রে, নিশ্চয়ই পাতাল রাক্ষসী পাখিদের এখানে এনে খায়। আমার মাকেও আবার খেয়ে ফেলেনি তো? না না, আমার ভয় পেলে চলবে না। এরপর টুনটুন আবারও সামনের দিকে যেতে থাকে, আর টুনটুন একটু সামনে গিয়ে দেখে একটা কচু গাছে 3টি কাঁঠাল ধরে আছে, আর তারও পাশে আরো কয়েকটা কাঁঠাল পড়ে আছে। মা, নিশ্চয়ই এই কচু গাছে আমার মা আছে। মা, আমি তোমাকে মুক্ত করে ছাড়বই মা। এরপর টুনটুন রাক্ষসীকে খুঁজতে থাকে, আর টুনটুন একটু পাশেই দেখে রাক্ষসী নাক ডেকে ঘুমাচ্ছে। এই সুযোগে চুপি চুপি টুনটুন রাক্ষসীর কাছে যায়। এই তো সোনার কাঠিটা রাক্ষসী পাশে রেখেই ঘুমিয়েছে, এটাই সুযোগ। এরপর টুনটুন রাক্ষসী কিছু বুঝে ওঠার আগে সোনার কাঠিটা নিয়ে কচু গাছে 3 কাঁঠালে ছোঁয়ায়, আর সাথে সাথে টুনি তার স্বাভাবিক রূপে ফিরে আসে। টুনটুন, মা আমার, তুই আমাকে বাঁচালি রে মা। মা, আগে দাঁড়াও, এই কাঁঠালের ভেতর থেকে ওই বাকি পাখিগুলোকে মুক্ত করি। এরপর টুনটুন সোনার কাঠিটা নিয়ে ওই কাঁঠালগুলোতে ছোঁয়ায়, আর সাথে সাথে কাঁঠালগুলো থেকে কয়েকটা পাখি বেরিয়ে আসে। এরপর টুনটুন তাড়াতাড়ি করে সবাইকে নিয়ে জঙ্গলে ফিরে আসে। মা টুনটুন, তুই আমার যোগ্য মেয়ে, তুই আমাকে আজ বাঁচিয়ে নিয়ে আসলি রে মা। সত্যি তোর অনেক বুদ্ধি। মা, আমি তোমার জন্য সব করতে পারি মা। কিরে, এত আস্তে আস্তে কোদাল চালালে হবে বলতো? তাড়াতাড়ি তো কাজ শেষ করতে হবে। জমির কাজ সেরে জঙ্গলে কাঠ কাটতে যাবি তুই। ঠিক আছে দাদা। এরপর মন্টু জমির কাজ শেষ করে জঙ্গলে যায়, আর জঙ্গলে গিয়ে গাছ কাটতে থাকে। সকালবেলা জমিতে অত কষ্ট করার পর এখন আবারও কষ্ট করে কাঠ কাটা। আমার যে শরীরটা আর চলছে না, কিন্তু দাদার কথা তো আর অমান্য করা যায় না। যাই, এবারে কাঠখড়িগুলো গুছিয়ে বাড়িতে নিয়ে যাই। এগুলো নিয়ে গেলেই তো তবেই তো উনুনে আগুন জ্বলবে। এইসব বলে মন্টু কাঠখড়ি নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে মন্টু দেখতে পায় একজন বৃদ্ধ তান্ত্রিক সাধু বাবা মাটিতে শুয়ে কাতরাচ্ছে।
কি ঠান্ডা, শরীর যে আর চলছে না। কি হয়েছে সাধু বাবা, তোমার কি শরীর খারাপ? খুব জ্বর এসেছে বাবা, বড্ড ঠান্ডা লাগছে। যদি একটু আগুন জ্বালিয়ে আগুনের তাপ নিতে পারতাম তবেই আমার একটু আরাম লাগতো। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমার কাছে কাঠখড়ি আছে, আমি এক্ষুনি তোমার আগুনের ব্যবস্থা করে দিচ্ছি। এরপর মন্টু কাঠখড়িগুলো আগুন জ্বালানোর জন্য তৈরি করে। এসব কি করছিস বাছা? এগুলো তো তোর অনেক কষ্টে জোগাড় করা কাঠ, এগুলো তুই কিনা আমার জন্য দিয়ে দিচ্ছিস? সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি এক্ষুনি আগুন জ্বালিয়ে দিচ্ছি। এরপর মন্টু কাঠে আগুন লাগিয়ে দেয়। বাবা, আগুন তো জ্বালিয়ে দিলাম, কিন্তু শুধু আগুন দিয়েই তো তোমার রোগ সারবে না। বাবা, তোমার রোগ সারানোর উপায় থাকলে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। তুই খুব ভালো, তুই যখন আমাকে সাহায্য করতেই চাইছিস তবে তাই কর। শোন, এখান থেকে ওই দক্ষিণে তুই একটা পুকুর দেখতে পাচ্ছিস না? ওই পুকুরটার তলদেশে একটা অদ্ভুত গাছ আছে, আর সেই গাছে একটা লাল ফল ধরা আছে। তুই যদি এই ফলটা এনে আমাকে খাওয়াস তবেই আমি সুস্থ হব। কিন্তু বাবা, ওই পুকুরের জল তো অনেক ঠান্ডা, এই ঠান্ডার মাঝে তুই আবার অত ঠান্ডা জলে নামবি, তোর তো অনেক কষ্ট হবে রে বাবা। আমায় নিয়ে অত ভেবো না, আমি তোমাকে সাহায্য করব। এরপর মন্টু সেই দক্ষিণ কোণের পুকুরে যায় আর ঠান্ডার মধ্যেই পুকুরে নামে। আর অনেক খোঁজার পর মন্টু ওই লাল ফলটা পেয়ে যায়, আর অনেক কষ্টে সেই লাল ফলটা নিয়ে সাধু বাবার কাছে আসে। এই যে বাবা, লাল ফলটা এনেছি, এবারে আপনি লাল ফলটা খেয়ে নিন। এরপর পেঁচা লাল ফলটা খেয়ে নেয়, আর ফলটা খাওয়ার সাথে সাথে পেঁচা একদম সুস্থ হয়ে যায়। সত্যি রে, তুই অনেক ভালো আর সৎ, তোর জন্যই আমি সুস্থ হলাম। কখনো কোনো বিপদে পড়লে তুই আমার কাছে আসিস, আমি নিশ্চয়ই তোকে সাহায্য করব। তুই তো ঠান্ডায় কাঁপছিস, এবার তাড়াতাড়ি বাড়িতে যা। ভেজা অবস্থায় বেশিক্ষণ থাকলে আবার অসুস্থ হয়ে যাবি। এরপর মন্টু কাঁপতে কাঁপতে বাড়িতে আসে। কিরে মন্টু, কাঠখড়ি কই? আর তোর শরীর অত ভেজা কেন? এরপর মন্টু সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে রাজু ভীষণ রেগে যায়। সব জায়গাতেই তোর শুধু সমাজ সেবা, তাই না রে? এবার কাঠখড়ি ছাড়া রান্না করবি কি করে? হ্যাঁ শোন, আমি অত কিছু বুঝি না, 1 ঘন্টার মধ্যে আমার খাবার চাই চাই। আর তুই কোথা থেকে কি করবি সেসব আমি কিচ্ছু জানি না। তুমি কোনো চিন্তা করো না দাদা, আমি তোমার খাবার দেব, তোমাকে না খেয়ে থাকতে হবে না। আর এভাবেই মন্টুর দিন কাটছিল। আর এরপর বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু হঠাৎ করে বনে একদিন শোনা যায় যে এই বনের রানীর মেয়ে মিষ্টি রাজকুমারী অনেক অসুস্থ। দেহে প্রাণ থাকলেও তার মাঝে কোনো জ্ঞান নেই। কবিরাজ, ডাক্তার কেউ তাকে সুস্থ করতে পারেনি। এই নিয়ে রানীমা অনেক চিন্তিত ছিল। প্রহরী, তুমি বনে ঘোষণা করে দাও, যে আমার মেয়েকে সুস্থ করে তুলতে পারবে তাকে আমি আমার অর্ধেক রাজত্ব দেব, আর আমার মেয়ের সাথে তার বিয়েও দেব। ঠিক আছে রানীমা। শুনুন শুনুন শুনুন, বনের সব পাখিদেরকে জানানো যাচ্ছে যে আমাদের রাজকুমারী মিষ্টু অনেক অসুস্থ, তার কোনো জ্ঞান নেই। যদি কেউ মিষ্টুর জ্ঞান ফেরাতে পারে তবে রানীমা তাকে অর্ধেক রাজত্ব সহ রাজকুমারীর সাথে তার বিয়ে দেবে। শুনুন শুনুন শুনুন। এইসব কথা শুনে বনের পাখিরা অনেক খুশি হয়, আর রাজু টোনাও তা শুনতে পায়। এই সুযোগ বড়লোক হওয়ার, আমি রাজকুমারীর জ্ঞান ফেরাবো, এক্ষুনি আমাকে রানীমার কাছে যেতেই হবে। এরপর রাজু টোনা রানীমার কাছে যায় আর বলে সে তার মেয়েকে বাঁচাবে। এরপর রাজু টোনা উপায় খুঁজতে থাকে যে কিভাবে জ্ঞান ফেরানো যায়।
পেয়েছি। ভাই তো সাধু বাবাকে সাহায্য করেছিল। আমি বরং এখন সেই সাধু বাবার কাছে যাই। উনি নিশ্চয় আমাকে কোনো পথ বলে দিতে পারবে। এরপর রাজু টোনা বনের ভিতর সেই সাধু বাবাকে খুঁজতে থাকে, আর হঠাৎই সে সাধু বাবাকে খুঁজে পায়। প্রণাম বাবা, আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। কাল আপনাকে মন্টু টোনা নামে একটা পাখি সাহায্য করেছিল না? ও আমার ভাই। ওহো, তুই ওই ভালো ছেলেটার ভাই? তবে আমি তোকে সাহায্য করব। কি সাহায্য চাই তোর, বল আমাকে। এরপর রাজু টোনা সমস্ত ঘটনা সাধু বাবাকে খুলে বলে, আর এসব কথা শুনে সাধু বাবা বলে, এর উপায় আমার জানা আছে। এখান থেকে অনেকটা দূরে একটা পাহাড় আছে। ওই পাহাড়ের উপরে একটা কলা গাছ আছে। যে কলা গাছে কলা নয়, আনারস ধরা আছে। তুই যদি সেই আনারস এনে রাজকুমারীকে রস করে খাওয়াতে পারিস, তবেই রাজকুমারী সুস্থ হয়ে যাবে। তবে মনে রাখিস, ওই গাছ একবারই তোর প্রয়োজন মেটাবে। তাই ওর সামনে উল্টাপাল্টা কথা বলিস না, প্রয়োজনীয় কথা ছাড়া। এইসব কথা শুনে রাজু টোনা সেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়, আর অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে ওই পাহাড়টা দেখতে পায়। রাজু টোনা অনেক ক্লান্ত ছিল। বাপরে বাপ, কি উঁচু পাহাড়! ডানা দুটো একেবারে ব্যথা হয়ে গেল। এত উঁচু পাহাড়ে এসে তো ক্লান্ত হয়ে গেলাম। ওই তো কলা গাছটা। ইস, ওই কলা গাছটা যদি একটা বট গাছ হতো, তবে বসে সেখানে একটু আমি বিশ্রাম নিতাম। এই কথা বলতেই কলা গাছটা বট গাছ হয়ে যায়। সাধু বাবা তো বলেছিল গাছটা একবারই আমাকে সাহায্য করবে। এটা আমি কি বলে ফেললাম, ধুর। রাজু টোনা নিরাশ হয়ে ফিরে আসে। অবশেষে রাজকুমারীর জ্ঞান ফেরানোর দায়িত্ব মন্টু টোনা নেয়, আর সে সাধু বাবার কাছে কলা গাছে আনারসের কথা জানতে পারে। আমি জানি তুই পারবি, আর আমি তোকে আশীর্বাদ করি। তুই সফল হ। এরপর মন্টু টোনা অনেক পরিশ্রম করে, আর শত কষ্টের পর সে পাহাড়ে ওঠে। ওই তো কলা গাছে আনারস ধরে আছে। এখনই আমাকে আনারস নিয়ে গিয়ে রাজকুমারীকে খাওয়াতে হবে। এই কথাটা বলতেই আনারসটা মাটিতে পড়ে যায়, আর মন্টু আনারস নিয়ে রাজপ্রাসাদে আসে, আর তার রস করে রাজকুমারীকে খাওয়াতেই রাজকুমারী পুরোপুরি সুস্থ হয়ে যায়। এরপর রানীমা তার কথা মতো রাজকুমারীর সঙ্গে মন্টু টোনা বিবাহ দেয়, আর তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। মা, ও মা, আমি খেলতে যাচ্ছি বড় বট গাছের নিচে কনকের সাথে। টুকি মা, এই ভর দুপুরে বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আর তুই তো সবেমাত্র স্কুল থেকে বাড়িতে আসলি, এখন বরং একটু বিশ্রাম নে সোনা। না না মা, ওইদিকে যে কনক আমার জন্য অপেক্ষা করছে। তুমি থাকো, আমি আসলাম। সাবধানে থাকিস, দুজনে আবার মারামারি করিস না। আর হ্যাঁ, তাড়াতাড়ি করে ফিরে আসিস বলে দিলাম। অন্যদিকে কনক বটগাছের নিচে দাঁড়িয়ে বলতে থাকে, এই টুকিটা এখনো আসছে না কেন? সে কখন থেকে আমি অপেক্ষা করছি। এই টুকি, এই এখন কিনা তোর আসার সময় হলো? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আমি জানি রে কনক, আসলে মা তো খেলতে আসতে দিতেই চাইছিল না, আমি জোর করে এসেছি। হ্যাঁ রে কনক, চল আজকে আমরা নদীর পাড়ে যাব, আর নদীর পাড়ে আমরা সৌন্দর্য উপভোগ করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল তবে। এরপরে ওরা দুজনে উড়ে উড়ে নদীর পাড়ে আসে। নদীর পাড়ে একটা গাছের নিচে বসে ওরা নদীর পাড়টা দেখতে থাকে। এভাবে বসে থাকতে আর ভালো লাগছে না, চল টুকি আমরা খেলাধুলা করি। টুকি চল, আমরা একটু ছোটাছুটি খেলি। আমি ছুটবো আর তুই আমাকে ধরবি, আমাদের তাহলে বেশ মজা হবে, বল? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল চল, আমার ওইখানে বসে থাকতে ভালো লাগছে না। তবে শোন, বেশি দূরে যাবি না কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই আমি উড়লাম। এবার তুই আমাকে ধর দেখি কেমন পারিস, আমিও দেখি তুই আমার থেকে বেশি উঠতে পারিস নাকি কম উঠতে পারিস। কনক উঠতে থাকে আর টুকি তার পিছু পিছু উঠতে থাকে। পারে না পারে না, আমাকে ধরতে পারে না, কি মজা কি মজা, ইয়ে।
আমি তো তোকে ধরবই কনক। ওরা খেলার ছলে উড়তে উড়তে বনের গভীরে প্রবেশ করতে থাকে। কনক, আমি আর পারবো না রে, এবার তো দাঁড়া, আমার পাখা যে বড্ড ব্যথা করছে। আহ এরপর টুকি নিচে মাটিতে দাঁড়ায় আর কনক উড়তেই থাকে। টুকি তার সামনে একটা কলার গাছ দেখতে পায়, যে কলার গাছে কলার বদলে একটা বড় ডালিম ছিল। একে একে আবার আমি কি দেখছি, কলা গাছে কিনা বড় ডালিম। আমি আবার ক্লান্ত হয়ে কোনো স্বপ্ন টপ্ন দেখছি না তো? এত বড় একটা ডালিম, তাও কিনা আবার কলা গাছে। কি রে টুকি, তুই আবার দাঁড়িয়ে পড়লি কেন? তুই হেরে গেছিস আর আমি জিতে গেছি। হা, আমি জিতে গেছি, তুই আমাকে ধরতে পারিসনি। কনক, এই কনক, এখানে এসে দেখে যা, কলা গাছে বড় ডালিম ধরে আছে। না না বাবা, আমি যাব না, তোর কাছে যাব না। তুই নিশ্চয়ই আমাকে ধরার জন্য মিথ্যে কথা বলছিস, তাই না রে? আরে না না, আমি সত্যি কথাই বলছি, বিশ্বাস না হলে দেখে যা একবার। এরপর কনক উড়ে উড়ে টুকির কাছে আসে আর কলা গাছে বড় ডালিম দেখে অবাক হয়ে যায়। সত্যি রে টুকি, এমন বড় ডালিম তো আমি বাবার জন্মে দেখিনি। ডালিমটা খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে, একদম কলা ফ্লেভারের হবে। এই ডালিমটা আমি আমার বাড়িতে নিয়ে যাব। এই ডালিমটা আমি আগে দেখেছি, তাই এটা আমি বাড়িতে নিয়ে যাব, বুঝেছিস? তুই না, এই ডালিম আমি নিয়ে যাব। সর সর আমার সামনে থেকে, সর বলছি। কনক, এই ডালিমে হাত দিলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এ আমি বলে দিচ্ছি। তুই ভালো ভালো বাড়িতে চলে যা। এই, তোর সাহস তো কম নয়, তুই কিনা আমাকে হুমকি দিস, দাঁড়া। এভাবে এক পর্যায়ে ওদের দুজনের মাঝে মারামারি লেগে যায়। এক পর্যায়ে কনক ক্লান্ত হয়ে যায় আর টুকি কলা গাছের সেই বড় ডালিমটা নিয়ে বাড়িতে চলে যায়। টুকি, এই ডালিম তুই খেতে পারবি না, এই ডালিম তো আমি খাবো। আর তুই আমাকে মেরেছিস, আমি এই কথাটা এক্ষুনি আমার বাবাকে গিয়ে বলে দিচ্ছি। টুকি সেই বড় ডালিমটা নিয়ে তার বাড়িতে ফিরে আসে আর এইদিকে কনক তার বাবা মাকে গিয়ে সব কথা খুলে বলে। কি বড় ডালিম, আমার তো ডালিম খুব পছন্দ। যজ্ঞ, তাড়াতাড়ি চলো, ওই ছোট্ট টুকির কাছ থেকে ডালিমটা ছিনিয়ে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো, চলো কণিকা। মা, ও মা, তুমি তো সবই শুনলে। চলো মা, চলো। ওই কনক ওই বাবা মাকে নিয়ে আসার আগেই আমরা এই ডালিমটা খেয়ে ফেলি। টুকি যেই না সে ডালিমটা কাটতে ধরে, অমনি সেখানে যজ্ঞ আর কণিকা চলে আসে। এই ছোট টুকি, দাঁড়া দাঁড়া বলছি, তোর তো সাহস কম নয়, আমার ছেলের পাওয়া ডালিমটা কিনা তুই কাটছিস? এই ডালিমটা আমাকে দে, দে বলছি। এই ডালিমটা আমার মেয়ে পেয়েছে, তোমার ছেলে নয়, বুঝতে পেরেছো? আর আমাদেরকে এমন হুমকি দিয়ে কোনো লাভ নেই, চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। এই ডালিম তো আমি কাউকেই দেব না। বাবা বাবা, জোর করে ডালিমটা ওদের কাছ থেকে কেড়ে নাও বাবা, নইলে ওরা ডালিমটা দেবে না। দেখো না, ডালিমটা দেখতে কত সুন্দর আর কত লোভনীয়। না না মা, তুমি এই ডালিমটাকে নিতে দিও না, লুকিয়ে রাখো মা, ডালিমটা লুকিয়ে রাখো। লুকিয়ে আর কোনো লাভ নেই, এই দে, দে বলছি, ডালিমটা দে বলছি। এই ডালিমে হাত দিলে আমি কিন্তু তোমাদের নামে পুলিশের কাছে নালিশ করব, এই বলে দিলাম। কি, তুই কিনা যজ্ঞকে ভয় দেখাস? দাঁড়া, দেখাচ্ছি মজা। যজ্ঞ আর টুনির মাঝে অনেক লড়াই হয়। এক পর্যায়ে যজ্ঞ টুনির হাত থেকে ডালিমটা ছিনিয়ে নিয়ে ওরা সেখান থেকে চলে যায়। মা, ওই দেখো মা, দেখো ওরা ডালিমটা নিয়ে চলে গেল ওরা। জানো, ওই ডালিমটা আমার কত শখের ছিল। কাঁদিস না মা, কাঁদিস না, শান্ত হ। ওই ডালিমের জন্য যে এক্ষুনি যজ্ঞ আমাকে মেরে ফেলতো। আমি তোকে কাল বাজার থেকে ডালিম এনে দেবো মা। এরপর টুকি কান্না থামায়। অন্যদিকে একটা ডাইনি কলা গাছের সামনে এসে বলতে থাকে, কি দেখছি, এটা তো কিছুতেই হতে পারে না। আমার প্রাণ ভোমরা ডালিমটা কে নিল এখান থেকে? না না, আর দেরি করা যাবে না, এক্ষুনি আমাকে দেখতে হবে ওই ডালিমটা কোথায় আছে। এরপর ডাইনি চোখ বন্ধ করে আর কিছুক্ষণ পর চোখ খুলে বলে, আসছি, আমি আসছি আমার ডালিম নিতে। এসব বলে ডাইনি অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে কনক বলতে থাকে, বাবা, তুমি তো একদম বীরের মতো কাজ করলে বাবা, তোমার শক্তি দেখে আমি একদম অবাক হয়ে গেছি। মা, ও মা, তুমি দয়া করে এবার ডালিমটা গিয়ে কেটে নিয়ে এসো। কণিকা যেই না সে ডালিমটা কাটতে ধরে, অমনি সেখানে ডাইনি এসে হাজির হয়। খবরদার, তোরা কি ওই ডালিমে হাত দিবি না, ডালিমের কোনো কিছু হলে তোদের কাউকে আমি আসতে রাখবো না। ভালোই ভালো বলছি, ওই ডালিমটা ফেরত দে।
পুরান ফকির ভাত পায় না, আবার এলো নতুন ফকির। অনেক কাঠ কয়লা পুড়িয়ে আমি এই ডালিম পেয়েছি। আমি এই ডালিম তো কিছুতেই হাতছাড়া করবো না। আর তুই কে রে? হ্যাঁ, ডালিম নাচে, এখান থেকে চলে যা, নয়তো আমার শক্তিশালী স্বামী টুনির মতো এবার তোকেও মারবে। আমি কোনো টুনিমুনি নই, আমি হলাম এই ডালিমের মালিক, মানে ডাইনি। কি 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 বললে তুমি? তুমি কিনা ডাইনি? ও, ওরে বাবা রে, যজ্ঞ, করো, বাঁচাও আমাকে, ডাইনি এসেছে। কি ব্যাপারটা কি কণিকা, তুমি এখনো সেই ডালিমটা কাটোনি কেন? আর কিসের আবার ডাইনি বলো তো? ডালিমের মালিক ডাইনি গো। ওরে বাবারে, এটা কিনা ডাইনি ডালিম! আমি তো আগে জানলে কিছুতেই খাল কেটে কুমিরকে নিয়ে আসতাম না। ডাইনি দিদি, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা তোমার ডালি মানিনি, ওই টনি নিয়ে এসেছে। এই চুপ কর বলছি। তোরা আমার ডালিমকে ভালো মতো পরিপক্ক হতে দিসনি। আমি তোদের কাউকে ছাড়বো না, মেরে ফেলবো, সব কটাকে আমি মেরে ফেলবো। এরপর ডাইনি জাদু করে একটা লাঠি প্রকট করে। সে লাঠিটা ওদেরকে অনেক মারতে শুরু করে। মার খেয়ে ওরা সবাই আহত হয়ে যায়। ডাইনি তো তার ডালিম নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুনি তার মেয়ের জন্য বাজার থেকে ডালিম কিনে নিয়ে আসে। এতে করে ছোট্ট টুকি অনেক খুশি হয়ে যায়। মা, সব কাজ শেষ, এবার তুমি ঠিক মতো খাবার খেয়ে নিও। আমার মাছ ধরতে যেতে দেরি হচ্ছে, সাবধানে থাকবে। আর এই অসুস্থ শরীর নিয়ে একদম কাজ করতে যাবে না, কেমন? ঠিক আছে, পাগল ছেলে একটা। তুইও সাবধানে মাছ ধরিস রে বাবা। আর শোন, নদীর বেশি গভীরে যাবি না। টোনা জাল নিয়ে নদীতে যায়, আর টোনা যেই না নদীতে জাল ফেলতে ধরে তখনই যোগু কাক বলতে থাকে, এই ছোট লোকটা না, তুই কি করছিসটা কি? হ্যাঁ, তুই জানিস না নদীর এই কিনারাটায় আমি মাছ ধরি? তোর সাহস কি করে হলো এই কিনারায় মাছ ধরতে আসার? এক্ষুনি এখান থেকে চলে যা বলছি। দাদা, এসব কি বলছো? তুমি তো দুদিন হলো এখানে এসেছো, আর নদীর এই কিনারা ছাড়া তো অন্য কোথাও মাছ পাওয়া যায় না। এর চেয়ে ভালো চলো আমরা দুজনে মিলেমিশে মাছ ধরি। অন্য কোথাও মাছ পাওয়া যায় না তো আমি কি করবো শুনি? আমি যখন তোকে বলেছি এখানে তুই মাছ ধরবি না, তখন ধরবি না। বেশি কথা না বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যা, নইলে তোর জাল কেড়ে নিয়ে তোকে এখানে ডুবিয়ে মারবো, বুঝেছিস? এরপর টোনা কোনো কিছু না বলে নদীর অন্য কিনারায় চলে আসে। ঝামেলা না করে ওখান থেকে চলে আসাটাই ভালো হয়েছে। ওরা বনের ক্ষমতাবান পাখি, কখন কি করে বলা যায় না। হে সৃষ্টিকর্তা, আমি যেন এই শূন্য কিনারাতে মাছ পাই। টোনা আর কিছু না বলে জাল ফেলতে থাকে, কিন্তু জালে কোনো মাছই ওঠে না। অবশেষে টোনা দুটো মাছ নিয়ে বাজারে যায়, আর সেগুলো বিক্রি করে রাতে বাড়িতে ফিরে আসে। বাবা, তুই এসেছিস, কিন্তু আজ এত দেরি করলি যে? তোর মুখটা তো দেখছি একদম শুকিয়ে গেছে। যা বাবা, হাত মুখটা ধুয়ে আয়, আজ যে আমি তোর জন্য রান্না করেছি। তুমি এই অসুস্থ শরীর নিয়ে কেন রান্না করেছো? তোমাকে না বলেছি আগে সুস্থ হতে? তুমি যে কেন আমার কোনো কথাই শোনো না? তোমার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে থাকবো শুনি? আমার কিচ্ছুটি হবে না রে, এখন যা তো, হাত মুখ ধুয়ে আয়। টোনা হাত মুখ ধুয়ে এসে খাবার খায়। পরের দিন টোনা আবারও যজ্ঞ কাকের ওখানে মাছ ধরতে যায়। এই তো না, এই তোকে না বলেছি এখানে তুই মাছ ধরতে আসবি না, তাহলে তুই আজকেও কেন এসেছিস? হ্যাঁ দাদা, ওখানে মাছ পাওয়া যায় না, আর মাছ না পাওয়া গেলে আমরা কিভাবে ওখানে থাকবো শুনি? দাদা, এমন অন্যায় করো না, বাড়িতে আমার অসুস্থ মা আছে। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তুই আজকে ভুল করেছিস, তার মানে তুই আজকেও শাস্তি পাবি। আর তোর শাস্তি হলো তুই নদীর গভীরে গিয়ে মাছ ধরবি। নদীর গভীরে তো অনেক ঢেউ দাদা, আমার যদি কোনো ক্ষতি হয় সেটা হচ্ছে তোর ব্যাপার। আর টোনা, তুই কিন্তু আমাকে বড্ড জ্বালাচ্ছিস, এবার কিন্তু তুই আমার রাগ দেখবি। টোনা আর কিছু না বলে নৌকা নিয়ে নদীর গভীরে যেতে থাকে। টোনা নদীর গভীরে গিয়ে বলতে থাকে, এখানে তো খুব ঢেউ, এর ঢেউর মাঝে আমি জাল ফেলবো আর কিভাবেই বা মাছ ধরবো? মা, তোমার ছেলের জন্য তুমি একটু আশীর্বাদ করো। টোনা অনেক কষ্টে নদীর গভীরে জাল ফেলে, আর কয়েকটা মাছ নিয়ে কিনারায় চলে আসে। আর এভাবেই কয়েকদিন কেটে যায়। প্রতিদিনের মতো টোনা আজকেও যায় মাছ ধরতে।
আকাশটা কালো হয়ে এসেছে আর এদিকে মায়ের ওষুধও শেষ হয়ে এসেছে। ঝড় ওঠার আগে কয়েকটা মাছ নিয়ে কিনারায় ফিরতে হবে, দেরি করা যাবে না। টোনা নদীতে জাল ফেলতে শুরু করে। হঠাৎ জোরে প্রবল বেগে ঝড় ওঠে। হায় হায়, ঝড় তো উঠে গেল আর নৌকা তো তলিয়ে যাচ্ছে। হে সৃষ্টিকর্তা, আমাকে কিনারায় নিয়ে যাওয়ার ক্ষমতা দান করো। বাতাসে তো নৌকা এগুচ্ছেই না। টোনার নৌকা উল্টে যায় আর টোনা নদীতে ভাসতে থাকে। ভাসতে ভাসতে সে অন্য বনের কিনারায় গিয়ে পৌঁছায়। বেশ কিছুক্ষণ পর টোনার জ্ঞান ফিরে। আরে আরে, আমি বেঁচে আছি, আমার কোনো ক্ষতি হয়নি। আরে এই গাছপালাগুলো তো আমাদের বনের মতো লাগছে না, তার মানে আমি ভাসতে ভাসতে অন্য বনে চলে এসেছি। আমার বড্ড খিদে পেয়েছে, আমি যা অন্য কিছু ভাবতেই পারছি না। যাই, এই বনের পাখিদের কাছ থেকে একটু খাবার চেয়ে খাই, তারপর না হয় বাড়িতে যাব। পুরো তো অর্ধেক বন খুঁজলাম, কোনো পাখিরই দেখা পেলাম না। আবার তো এই বন থেকে যাওয়ার কোনো রাস্তাও খুঁজে পেলাম না। এবার আমি কি করব? আরে আরে, সামনে ওটা কি দেখা যাচ্ছে? আরে আরে, এ আমি কি দেখছি? জোড়া আম ঘর, কি অদ্ভুত লাগছে। পুরো বন ঘুরে এই জোড়া একটা আম ঘর খুঁজে পেলাম। যাই, ভিতরে ঢুকে দেখি কোনো সাহায্য পাই নাকি। তাছাড়া তো বনে কোনো ঘরও নেই। ভিতরে কেউ আছো? আমাকে কেউ সাহায্য করো, আমার বড্ড ক্ষুধা লেগেছে। আরে এত বড় জোড়া আম ঘরে কেউ নেই? অনেক কষ্টে এই ঘরটা খুঁজে পেলাম, তাও আবার ভিতরে কেউ নেই। যেও না পাখি, যেও না এখান থেকে। আমাকে আমাকে দয়া করে মুক্ত করো, সাহায্য করো, আমাকে সাহায্য করো। আমি যে এখানে বন্দী হয়ে আছি। কে কে সাহায্য চাচ্ছ আমার কাছে শুনি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। এই যে আমি খাঁচার বন্দী ইঁদুর তোমার সামনে। তুমি তো একটা ইঁদুর, তোমাকে মুক্ত করে আমি কি করব? আমি ইঁদুর নই গো, আমি এই জোড়া আম ঘরের মালিক। একটা দুষ্ট ডাইনি আমাকে ইঁদুর বানিয়ে এই খাঁচায় বন্দী করে রেখেছে আর আমার এই জোড়া আম ঘর দখল করে নিয়েছে। কিন্তু ওই ডাইনি তোমাকে বন্দি করলো কেন? আর এই জোড়া আম ঘরই বা তোমার কাছ থেকে ছিনিয়ে নিল কেন? এই ঘরের ভিতর যে অনেক সোনা দানা আছে, যার লোভে পড়ে ওই ডাইনি আমাকে বন্দি করে রেখেছে। সুদর্শন পাখি, দয়া করে তুমি আমাকে সাহায্য করো। আমাকে বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করব? আমি তোমাকে সবটা খুলে বলবো, কিন্তু তার আগে তুমি লুকিয়ে পড়ো। ওই ডাইনির ফেরার যে সময় হয়ে গেছে। ডাইনি যখন ঘুমিয়ে পড়বে তখন না হয় তুমি আমার কাছে এসো, তখন আমি তোমাকে সবটা খুলে বলবো। এখন যাও, জলদি লুকিয়ে পড়ো। টোনা লুকিয়ে পড়ে, সাথে সাথে ডাইনির আগমন ঘটে। কেমন জানি চারপাশে পাখি পাখি গন্ধ পাচ্ছি। এই ইঁদুর, বল এই জোড়া আম ঘরে করে পাখি এসেছে কিনা, সত্যি বলবি, নাহলে কিন্তু তোকে কঠোর শাস্তি দেব। আরে আরে ডাইনি, তুমি এত রাগ করছো কেন? এখানে তো কেউ আসেনি। আমার মনে হয় কে জানো, তুমি বাইরে থেকে যে পাখি খেয়ে এসেছো তারই গন্ধ পাচ্ছো। হতে পারে। তবে শোন, আমার সঙ্গে কিন্তু বেশি চালাকি করার চেষ্টা করবি না। আমি অনেক ক্লান্ত, আমি ঘুমাতে যাচ্ছি। আর প্রতিদিনের মতো যদি তুই আমার ঘুম ভাঙাস না, তাহলে কিন্তু আমি তোকে মেরেই ফেলবো। ডাইনি ঘুমাতে চলে যায় আর টোনা বের হয়ে আসে। বলো জোড়া আম ঘরের মালিক, আমি তোমাকে কিভাবে মুক্ত করব? ওই যে সোনা সিন্দুরটা দেখছো, ওতেই ডাইনির প্রাণ ভোমরা আছে। তুমি যদি ওই প্রাণ ভোমরাটাকে ধ্বংস করতে পারো, তাহলে ডাইনি আর থাকবে না, আর আমিও মুক্ত হয়ে আমার আসল রূপ ফিরে পাবো। টোনা আর দেরি না করে ওই সিন্দুক থেকে ডাইনির প্রাণভোমরা বের করে। প্রাণভোমরাটা একটা কাচের বোতলে ছিল। এই যে ডাইনির প্রাণ ভোমরা, এটা আমি এক্ষুনি ভেঙে ফেলবো। আমার ঘুমানোর সুযোগ নিয়ে তুই এটা এখানে ভাঙতে এসেছিস? আমি টের পেয়ে এখানে এসেছি। এই খবরদার, তুই ওটার কিছুই করবি না। এটা আমার প্রাণ ভোমরা, আমাকে দিয়ে দে বলছি, আমাকে দিয়ে দে। আমি কথা দিচ্ছি, তোদের আমি কোনো ক্ষতি করবো না। আমি চলে যাবো এই জোড়া আম ঘর থেকে, আর তোমার প্রাণটা বেঁচে যাবে। ছাড় ওটা বলছি, ছাড়। না সুদর্শন পাখি, তুমি ওর কোনো কথা শোনো না, ভেঙে ফেলো এই ছলনাময়ী প্রাণ ভোমরা। টোনার প্রাণভোমরাটাকে
ভেঙে ফেলে আর ডাইনির সাথে সাথে ধ্বংস হয়ে যায় আর ইঁদুর মুক্ত হয়ে তার আসল রূপে ফিরে আসে। তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু তুমি এই বনে কি করে এসেছো? ডাইনি তো এই বনে আসার সব রাস্তাই বন্ধ করে দিয়েছে। এরপর টোনা সব কথা খুলে বলে। ও, তার মানে তুমি ঝড়ের কারণে ভাসতে ভাসতে এসেছো? হ্যাঁ পাখি, তুমি মুক্ত হয়েছো, তাহলে এবার আমি আসি। বাড়িতে আমার অসুস্থ মা আমার জন্য অপেক্ষা করছে। টোনা, তুমি অনেক ভালো পাখি, আমি তোমাকে বিয়ে করতে চাই। বলো টোনা, তুমি কি আমাকে বিয়ে করবে? তুমি কোনো চিন্তা করো না টোনা, তোমার মা সহ আমরা তিনজন এই জোড়া আম ঘরে থাকবো। এই ঘরে যে অনেক সোনা দানা আছে, তোমাকে আর কষ্ট করে কাজ করতে হবে না। হ্যাঁ টুনি, আমি রাজি তোমাকে বিয়ে করতে। আমাদের মা দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দেবে। তুমি এখানেই থাকো, আমি আমার মাকে নিয়ে আসি, কেমন? এরপর টোনা তার মাকে নিয়ে আসে আর টোনা টুনির ধুমধামে বিয়ে হয়। যখন থেকে গৌরী কাকের বিয়ে কালু কাকের সাথে হয়েছে, তখন থেকে কালুর জীবনটা যেন শেষ হয়ে গেছে। কারণ গৌরীকে তার স্বামীকে খুব জ্বালাতো। গৌরী কখনোই কালুর কোনো কথা শুনতো না। তুমি আবার কালকের মতো ঘুরতে যেও না, বুঝেছো? আমি দানা খুঁজতে যাচ্ছি। খুব এসেছে আমাকে আটকাতে। আজকে তো আমার বান্ধবীর বাড়িতে ফাংশন আছে, আমি তো যাবই যাব। আমি এভাবে ঘরে কিছুতেই বন্দি হয়ে থাকতে পারবো না বাবা, এই আমি যাচ্ছি। এই বলে গৌরী ঘর থেকে বেরিয়ে যায় আর কালু কাক দাঁড়িয়ে দাঁড়িয়ে তার স্ত্রীর চলে যাওয়ার দৃশ্য হা করে দেখছিল। গৌরী কাক অন্য জঙ্গলে তার বান্ধবীর কাছে যায়। আচ্ছা বন্ধু, তুমি বলো তো, তোমার স্বামীও কি তোমাকে বাহিরে যেতে নিষেধ করে? আমি তো প্রথম দিন থেকে আমার স্বামীকে একদম বশ করে রেখেছি। ও তো কখনোই আমার সামনে উচ্চ স্বরে কথাও বলতে পারে না, আবার কোথাও যেতে নিষেধ করবে কি? ও তাই বুঝি। আর এইদিকে আমার স্বামী তো সব সময় আমার উপর খবরদারি করে। বলে কি, এখানে বসবে ওখানে বসবে না, এখানে যাবে ওখানে যাবে না, সব সময় শুধু খবরদারি আর খবরদারি। বিয়ে করে একদম অসহ্য লেগে গেছে আমার। তাহলে তুমি তাকে কেন ছেড়ে দিচ্ছ না? আরে আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো এটা কখনো ভেবেই দেখিনি। আমি কি বুড়ি হয়ে গেছি নাকি? হ্যাঁ 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 বন্ধু, আমিও তো তাই বলছি। ভালো একটা পাখি দেখে তুমি বিয়ে করে নাও, বুঝেছো? এমন একটা পাখিকে বিয়ে করবে যে তোমাকে বাইরে ঘুরতে একদম নিষেধ করবে না। তুমি তো একদম ঠিক কথাই বলেছো বন্ধু। তুমি দেখো, আজ শুধু আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে কোনো না কোনো বাহানা বানিয়ে ওই কালুর সাথে আমি ঠিক ঝগড়া করব। তারপর ওই কালুকে তো আমি ছেড়েই দেব। জানো টুনি, গড়ি আমার একটা কথাও শোনে না। আমি তোর প্রয়োজনীয় সবকিছুই ওকে এনে দেই, তবুও যদি ও আমার কথা না শোনে তাহলে আমি কি করবো বলো তো? এই তো গত মাসে আমি ওকে সোনার ঝুমকা বানিয়ে দিয়েছি, তারপর আবার কয়েকদিন আগে সোনার চুড়িও নিয়ে এসে দিয়েছি। আবার রোজ রোজ কত ভালো ভালো খাবার এনে দেই, তবুও গৌরী একটুও খুশি হয় না, জানো? কালু ভাই, তুমি কোনো চিন্তা করো না, ভালোবাসা দিয়ে আমরা সবটা বদলে দিতে পারি। তুমি এক কাজ করো, তুমি গৌরীকে আরো ভালো করে বোঝাও আর ভালোবেসে বোঝাও। বেশি বেশি ভালোবাসলে দেখবে গৌরী সবটা বুঝবে। টুনির এমন কথাতে কালু কাক খুশি হয়ে কবুতরের মিষ্টির দোকানে যায়। চাচা কবুতর, দয়া করে আমাকে রসগোল্লা দাও তো। আমি শুনেছি তোমার দোকানের রসগোল্লা নাকি খুব সুস্বাদু। আমার দোকানের রসগোল্লা তো আশেপাশের বনেও অনেক জনপ্রিয়। এই নাও, আর হ্যাঁ, খেয়ে আমাকে জানিয়ে দিও রসগোল্লাগুলো কেমন হয়েছে। এই রসগোল্লাগুলো তো গৌরী খাবে, আমি খাবো না। গৌরী খেয়ে বলবে এই রসগোল্লা কতটা সুস্বাদু। ও এই ব্যাপার, তা ঠিক আছে, তুমি দেখে নিও। আমার দোকানে রসগোল্লা খেয়ে গৌরী কত সুন্দর তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে। এরপর কালু কাক রসগোল্লা কিনে বাড়িতে ফিরে যায়। সন্ধে প্রায় গড়িয়ে এসেছে। গৌরীও তার বান্ধবীর বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে এসেছে।
সারপ্রাইজ! এই দেখো, আজ আমি আমার স্ত্রীর জন্য কি নিয়ে এসেছি। শোনো শোনো, এত অভিনয় করার কিছুই নেই, যা বলবে সোজাসুজি বলে দাও। তোমার মন তো দেখছি সব সময় শুধু খারাপই থাকে। এই দেখো, আমি তোমার জন্য মিষ্টি মিষ্টি রসগোল্লা নিয়ে এসেছি। রসগোল্লা দেখে তো গৌরীর জিভে জল চলে আসে। ও মা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে দাও, আমি খেয়ে দেখি কেমন খেতে। এরপর গৌরিকা তার স্বামীর কাছ থেকে রসগোল্লা নিয়ে গপ গপ করে খেতে শুরু করে। আরে আরে বউ, এবার তো বলো রসগোল্লাগুলো কেমন খেতে। একদম পচা ফ্যাকাশে স্বাদহীন রসগোল্লা। ছি, আমার মুখটার স্বাদ একেবারেই নষ্ট হয়ে গেল। আমি যে কেন এই পচা রসগোল্লাগুলো খেতে গেলাম কে জানে। ছি 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 ছি। গৌরিকা রসগোল্লাগুলোর বদনাম করলো, কারণ সে যে আজ তার স্বামীর সাথে ঝগড়া করবে। ও তাই বুঝি, সে যাই হোক। আচ্ছা শোনো, তুমি সকাল থেকে কোথায় ছিলে বলো তো? এখন কিন্তু যুগ জামানা খুব একটা ভালো না, তাই বলছি কি তুমি এখন থেকে ঘরে বেশি থাকবে আর বাইরে কম যাবে। চুপ কর বদমাস কাক, আমার যেখানে ইচ্ছে আমি সেখানে যাব। তুই কে হ্যাঁ আমাকে আটকানোর? তাছাড়া আমি তোমার বোনের ব্যাপারে তো সবটা জানি। তোমার বোন তো নিজের পেছনে পাঁচটা কাক নিয়ে ঘুরছে। আমার ব্যাপারে এত না ভেবে নিজের বোনের ব্যাপারে ভাবো। নিজের বোনের ব্যাপারে এমন কথা শুনে তো কালো ভীষণ রেগে যায়। বাস চুপ করো তুমি, আর একবার যদি তুমি আমার বোনের কথা বলেছ তো 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 তুমি কি করবে শুনি? আমাকে বুঝি তুমি ঘর থেকে বের করে দেবে? এটা তো ভীষণ ভালো কথা। আমি তোমার সাথে আর থাকতেও চাই না। তোমার মতো বুড়ো কাকের সাথে কে থাকতে চায় বলো তো? আমি কালকে আরেকটা বিয়ে করে নেব। আমি আবার তোমাকে কখন বললাম যে তোমাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেব? তুমি তো শুধু শুধু আমাকে রাগাচ্ছ। কারোর কোনো কথায় পাত্তা না দিয়ে গড়ি নিজের মুখ অন্য পাশে করে শুয়ে পড়ে। এরপর সকাল হয়ে যায়, আর সকালে কালু কাক নাস্তা বানিয়ে তার স্ত্রীর কাছে আসে আর তাকে ডাকতে থাকে। গড়ি, ও গড়ি, ওঠো গড়ি ওঠো, এই দেখো আমি তোমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে এসেছি, ওঠো। গড়ি নাস্তা দেখে তেমন কিছুই বললো না। কালকে রাতের কথা যে তার খুব ভালো করে মনে আছে। তোমার নাস্তা তুমিই করো, তোমার সাথে কি আমি থাকবো নাকি? হ্যাঁ, যে আমি আবার তোমার নাস্তা খাবো? আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব। কালু কাক গৌরীকে অনেক অনুরোধ করে, কিন্তু গৌরী কালুর কোনো কথাই শোনে না, সে উড়ে চলে যায়। টুনি বোন, টুনি বোন, তুমি তো বলেছিলে ভালোবাসা দিয়ে নাকি সব জয় করা যায়, কিন্তু আমি তো আমার স্ত্রীকে অনেক ভালোবেসেছিলাম, তবুও তবুও সে আমাকে ছেড়ে চলে গেছে। এভাবে কালু কাক কাঁদছিল। এদিকে গৌরী তার বান্ধবীর বাসায় যাওয়ার জন্য উড়ছিল। ওড়ার সময় গৌরীর ধানের তেষ্টা পায়, সে নদীর পাড়ে নেমে পড়ে। ঠিক তখনই একটা কাক উঠতে উঠতে সেখানে চলে আসে। আরে আরে সুন্দরী কাক, তুমি এখানে একা কেন বসে আছো? তুমি কিন্তু দেখতে খুব সুন্দর। তা বলছি কি, তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই করব। তাছাড়া আমি আজকে আমার প্রথম স্বামীকে ছেড়ে চলে এসেছি। সে সব সময় আমাকে বাহিরে যেতে বারণ করতো বলে। আচ্ছা, তুমি আবার আমাকে বাইরে যেতে বারণ করবে না তো? না না, কখনোই তোমাকে বারণ করবো না। তোমার যেখানে যেতে ইচ্ছে করবে তুমি সেখানেই চলে যেও, আমি তোমাকে কেন আটকাবো বলো? সত্যি বলছো? সত্যি? আমি তো এতদিন থেকে এমন একটা পাখি খুঁজছিলাম। আমি তোমাকে অনেক ভালো রাখবো। তুমি সারাদিন বাইরে ঘোরাফেরা করবে, আর সন্ধে হলে ঘরে চলে আসবে, কেমন? তোমার কাজে কেউই তোমাকে কখনোই বাধা দেবে না। এসব শুনে তো গৌরী ভীষণ খুশি হয়ে যায়। সে আর কোনো কিছু না ভেবে সে অচেনা কাকটিকে বিয়ে করে নেয়। আমার লক্ষ্মী স্বামী, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ঠিক আছে ঠিক আছে, চলো চলো বাড়িতে ফিরে যাই, আর বাড়িতে গিয়ে দুজনে মজা করে বিরিয়ানি খাবো। এরপর গৌরী তার নতুন স্বামীর সাথে খুশি হয়ে যেতে থাকে।
আরে আরে গৌরী, তুমি এখানে? তুমি আবার আমার স্বামীর সাথে এখানে কি করছো? এসব আবার তুমি কি বলছো বান্ধবী? এটা আবার তোমারও স্বামী? তা তো আমি জানতাম না। এবার তো জেনে গেছো গৌরী যে আমি ওরও স্বামী ছিলাম। এবার তোমরা দুজন সারাদিন বাইরে ঘোরাফেরা করবে, বুঝেছো? আর নিজেদের জন্য খাবার জোগাড় করে নিয়ে আসবে, আর নিজেদের সাথে সাথে আমার খাবারও নিয়ে আসবে। আর আমি এখন আমার বন্ধু উল্লুর কাছে যাব নেশা করতে। তোমরা দুজন গিয়ে খাবার খুঁজে নিয়ে এসো, যাও। তুমি আমাকে মিথ্যে কথা বলে বিয়ে করেছো? চুপ, একদম চুপ। এখন তো তুমি আমার স্ত্রী, ওই কালু কাকের নয়, বুঝেছো? বেশি কথা বললে এখানেই তোমাকে প্রাণে মেরে দেবো, এই বলে দিলাম। এরপর সেই নেশাখোর কাক সেখান থেকে চলে যায়। তুমি আমাকে মিথ্যে কেন বলেছিলে বন্ধু? তুমি না বলেছিলে তুমি তোমার স্বামীকে তোমার কথায় ওঠাও আর বসাও, সে নাকি তোমার সব কথা শুনে চলে? আসলে বন্ধু হয়েছে কি, আমি তো তোমার মুখ থেকে তোমার স্বামীর প্রশংসা শুনে অনেক হিংসে করতাম, তাই আর কি তোমাকে আমি মিথ্যে কথা বলেছি। আমার স্বামী তো ভীষণ বাজে আর নেশাখোর, সব সময় আমাকে অনেক মারধর করে, কিন্তু এখন আমার চিন্তাটা একটু হলেও কমে গেছে। কমে গেছে? কিন্তু সেটা আবার কি করে বন্ধু? কেননা আমার ভাগের অর্ধেক মার এখন থেকে তোমার ঘাড়ে পড়বে। বন্ধুর মুখ থেকে এমন কথা শুনে গৌরী কাক ভীষণ কষ্ট পায় আর কাঁদতে থাকে। তখন গৌরীর প্রথম স্বামী কালুর কথা তার ভীষণ মনে পড়ে। গৌরী কাক নিজে ভালো থাকার জন্য ভুল পথ বেছে নিয়েছিল, আজ গৌরী তারই শাস্তি পাচ্ছে।